আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি তৈরি করতেছি, এখানে তোমাদের ভূগোল ও পরিবেশ সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি কথা বলবো। তোমাদের এটি ষষ্ঠ সপ্তাহের এবং শেষ অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর রীতি ঘটবে এবং তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে। তো চলো আমরা দেরি না করে আমরা প্রশ্নটি দেখে নেই। আমাদের এখানে প্রশ্ন এসেছে দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ১ নম্বরের সৃজনশীল প্রশ্ন, এখানে ক, খ, গ, ঘ ৪ টা প্রশ্ন আছে এবং ২ নম্বরে আরেকটি প্রশ্ন আছে। তো এখানে সৃজনশীল প্রশ্ন অঞ্চল দেওয়া আছে XYZ ৩টা অঞ্চল এবং এখানে মাটির বৈশিষ্ট্য দেওয়া আছে শেল ও কর্দম দ্বারা গঠিত ধূসর ও লাল বর্ণের মাটি আর হচ্ছে পলিবাহিত মাটি। এখান থেকে ৪টে প্রশ্ন আছে, চলো আমরা একটু প্রশ্নগুলো এক এক করে দেখে নেই। আমাদের ক নম্বর প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কাকে বলে? এর নমুনা উত্তরটা দেখে নাও। ক্রান্তীয় অঞ্চলে যে ঋতুগুলো বিরাজমান থাকে অথবা প্রবাহিত হয় সেই ঋতুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। তাহলে এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এখানে সংক্ষিপ্ত করেই উত্তর দেবে। এরপরে দেখো আমাদের ২ নম্বর মানে একের যে খ নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে আমি খ নম্বর প্রশ্নটা তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নটা ছিল বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ কি ব্যাখ্যা করো। ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ ব্যাখ্যা করো। এখানে যে নমুনা উত্তরটা আছে, ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তীয় রেখা অতিক্রম করায় দেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত হলেও মহাদেশীয় অক্ষাংশীয় অবস্থানের দিক থেকে এটি উত্তরাংশে অবস্থিত। অক্ষাংশীয় মানানুসারে এদেশের অবস্থান 20°34' উত্তর অক্ষরেখা হতে 26°38' উত্তর অক্ষরেখার এবং দ্রাঘিমাংশীয় মানানুসারে 88°1' পূর্ব দ্রাঘিমা রেখা হতে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যবর্তী স্থানে। কর্কট ক্রান্তি রেখা এদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে, তাই বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হওয়ার কারণে কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এখানে গরম এবং শীত দুটোই কম থাকে। তোমরা জানো কিছু কিছু দেশে আছে এখন প্রচন্ড শীত পড়েছে, যেখানে রাস্তার উপর বরফ জমে আছে। আবার কিছু কিছু দেশে দেখা যায় প্রচন্ড গরম, কিন্তু আল্লাহ আমাদেরকে রহম করেছে এবং আমরা তীব্র শীত এবং তীব্র গরম থেকে আমরা রক্ষা পাই। তো এরপরে দেখো আমাদের গ নম্বর প্রশ্নটা কি বলেছে, উদ্দীপকের জেড অঞ্চলে বর্ণনা দাও। আচ্ছা, জেড অঞ্চলে কি এখানে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, জেড অঞ্চলটা হচ্ছে মাটি কি পলিবাহিত মাটি, তার মানে এই অঞ্চলে বর্ণনা দিতে হবে। চলো আমরা উত্তরটা দেখে নেই। উদ্দীপকের জেড অঞ্চল পলিবাহিত মাটি দ্বারা গঠিত অঞ্চল। নদীর বদ্বীপ অঞ্চল প্লাবন ভূমিতে পলিমাটি দেখা যায়। নবীন পলিমাটি খাদার ও অনুর্বর, প্রাচীন পলিমাটি ভাঙ্গর নামে পরিচিত। দেশের প্রায় ৮০ ভাগ অঞ্চল পলিমাটি দ্বারা গঠিত অঞ্চল। পলিমাটি হালকা ও আর্দ্রতা যুক্ত উর্বর মৃত্তিকা। পলিমাটি মাঝারি আকারের কণা সম্পন্ন এবং এই মাটি বেশ শুকনো হয় ও আর্দ্রতা ভালোভাবে ধরে রাখতে পারে। এই মাটির কণাগুলি সহজে মিশে যেতে পারে এবং বৃষ্টির সাথে ধুয়ে যাওয়ার ঝুঁকি থাকে। নদীবাহিত পলি থেকে এই মাটি সৃষ্টি হয়েছে। পলিমাটি খুব উর্বর হয়। এই মাটিতে পটাশ, ফসফরিক অ্যাসিড, চুন ইত্যাদি থাকে। পলিমাটি উর্বর হওয়ার জন্য এই মাটিতে প্রায় সব রকমের ফসল চাষ হয়। বিশেষত নদীর পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য অধিক উপযোগী। এই মাটিতে ধান, গম, আখ, মিলেট প্রচুর পরিমাণে চাষ হয়। এগুলো আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। এবার চলো আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখে নেই। উদ্দীপকের এক্স ও ওয়াই অঞ্চলের ভূমিরূপের মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য পরিলক্ষিত মতামত দাও। তাহলে এক্স এবং ওয়াই অঞ্চল এর মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, মানে মিল আর অমিল আছে। এক্স অঞ্চলে তোমরা দেখতে পাচ্ছ শেল ও কর্দম দ্বারা গঠিত, আর ওয়াই অঞ্চলের মাটিটা হচ্ছে ধূসর ও লাল বর্ণের মাটি। তাহলে এই মাটির মধ্যে কি সাদৃশ্য এবং কি মিল এবং কি অমিল আছে সেটা আমরা এখন মতামত দেবো এই সম্পর্কে। চলো নমুনা উত্তরটি আমরা দেখে নিই। অঞ্চলের ভূমির ক্ষেত্রে প্রধান নদীর আশেপাশে এবং নিকটবর্তী এলাকায় যেখানে বার্ষিক প্লাবনের সময়কালে নদীর গতি পরিবর্তনের ফলে পলি সঞ্চয়ন এবং ক্ষয় সংঘটিত হয়ে থাকে, সে সমস্ত এলাকা জুড়ে সক্রিয় প্লাবন সমভূমি। এই প্লাবনী সমভূমিতে নতুন নতুন সঞ্চিত পলি রাশি বিভিন্ন স্তরে স্তরে স্তরীভূত হয়ে থাকে। সাধারণত সূক্ষ্ম পলি এবং কর্দম সঞ্চয়ন মিহি স্তরে স্তরীভূত হয় এবং বালি ও পলির মিশ্রণ স্তরে সজ্জিত হয়। এটি এমন একটি অবস্থা যেখানে মাটি গঠনকারী প্রধান নদীখাত অন্যত্র সরে যাওয়ায় নবীন এবং প্রবীণ প্লাবন সমভূমি সমূহ মূলত স্থিতিশীল ভূমিতে পরিণত হয়েছে। পক্ষান্তরে ওয়াই অঞ্চলের ভূমির ক্ষেত্রে সাধারণত ধূসর বর্ণের
পিষ্ট মৃত্তিকা এবং ধূসর ম্যাট্রিক্স ও ধূসর গ্লেন সমৃদ্ধ অনুভূমিক স্তরবিশিষ্ট অন্তঃমৃত্তিকা দ্বারা গঠিত। এই মৃত্তিকা ব্যাপকভাবে তিস্তা, করতোয়া, যমুনা, মেঘনা ও সুরমা কুশিয়ারা নদী গঠিত প্লাবন সমভূমি জুড়ে বিস্তৃত, তবে পৃথক পৃথক মৃত্তিকার বুনট দ্বারা গঠিত মাটিতে বর্ণিত উপাদানসমূহের অনুপাতের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে আঞ্চলিক বিভিন্নতা দেখা যায়। তিস্তা নদীর সর্পিলাকার প্লাবন সমভূমির মৃত্তিকায় পলি, দোআঁশ, বুনটের প্রাধান্য বিদ্যমান। অপরদিকে গাঙ্গের জোয়ার ভাটা প্লাবন সমভূমি ও সুরমা কুশিয়ারা প্লাবন সমভূমির মৃত্তিকায় পলি কর্দমের প্রাধান্য বিরাজমান। কিন্তু যমুনা প্লাবন সমভূমিতে রয়েছে দোআঁশ এবং পলি কর্দমের অধিক সমানুপাতিক বণ্টন। এই সকল মৃত্তিকা বেশিরভাগই ইউরোট্রিক গ্লিসল এর অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে বন্ধুরা এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এবার চলো আমরা ২ নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে ২ নম্বর প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন করো। তাহলে আমরা এখানে লিখলাম বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন করা হলো। এটা লিখে আমরা একটা মানচিত্র রাখবো। তোমরা দেখতে পাচ্ছ মানচিত্রটা। এটা তোমরা তোমাদের বই থেকে দেখে সুন্দর করে একটা মানচিত্র এঁকে নেবে এবং এখানে দেখো এই চিত্র নিচে, এখানে মানচিত্র নিচের দিকে দেখো বাংলাদেশের পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ এখানে উল্লেখ করে দেওয়া আছে। উপরে দেখো কয়টা সংকেত দেওয়া আছে, পাটের সংকেত এরকম, চার এরকম সংকেত, ইক্ষুর এরকম সংকেত। তোমরা এরকম করে সংকেত দেবে এবং এই চিহ্নগুলো লাগবে। যেখানে পাট বেশি জন্মে সেখানে পাটের এরকম একটা চিহ্ন দিবে, যেখানে চা জন্মে সেখানে চার এরকম একটা চিহ্ন দিবে, যেখানে ইক্ষু জন্মে বেশি সেখানে এরকম একটা করে চিহ্ন দিবে। তোমরা এটা বই দেখে সুন্দর করে তোমরা চিত্রটা এঁকে নেবে। এটা পেন্সিল ব্যবহার করে তোমরা চিত্রটা আঁকবে। আর এই ছিল শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সাবজেক্টের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো। যারা এখনো করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি ঘোষণা হচ্ছে, তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হলো, তোমরা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে। তোমাদের দশম শ্রেণীর বিভিন্ন লেকচার কিন্তু আমি নিয়মিত এই চ্যানেলে আপলোড করব। বিশেষ করে তোমাদের কঠিন যে বিষয়গুলো আছে, ইংরেজি, গণিত ইত্যাদি বিষয়গুলোকে, বিজ্ঞান, এগুলো নিয়মিত আপলোড করা হবে। সুতরাং তোমরা এই চ্যানেলের সাথে থাকবে, অবশ্যই এই চ্যানেলকে ছেড়ে যাবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।